আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষা 2024 এর উপলক্ষে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টি থেকে আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে প্রথমে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের পাঠ থেকে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। এখানে বেশ কয়েকটি প্রশ্ন আমি উল্লেখ করতেছি। 1. অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। এটি কি? এটি হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য। এরপরে বাড়ির ঠিকানা বলা, এর মাধ্যমে যোগাযোগের কি প্রকাশ পায়? এর উত্তর হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ পায়। এরপরে 3. বাড়িতে কেউ অসুস্থ হলে করণীয়। এর উত্তর হচ্ছে যে হেল্পলাইনে কল দেওয়া ও কাছের হাসপাতালে যাওয়া। এটাই হচ্ছে উত্তর। এরপরের পাঠ যোগাযোগের চিন্তা ও অনুভূতির প্রকাশ। এখানে প্রথমে যোগাযোগের সময় বিবেচ্য বিষয় কোনটি? এর উত্তর হচ্ছে পরিস্থিতি। এরপরে বিশ্ব পরিবেশ দিবস কবে? এর উত্তর হচ্ছে 5 জুন। তারপরে শিমুর ছোট ভাইয়ের বয়স কত? এর উত্তর হচ্ছে 12 বছর বয়স। শিমুর ভাইকে কয়টা থেকে পাওয়া যাচ্ছে না? এর উত্তর হচ্ছে সকাল 9টা থেকে পাওয়া যাচ্ছে না। এরপরে কার্যকর উপায়ে যোগাযোগ। এখানে প্রশ্ন হচ্ছে যোগাযোগের ধরন কয়টি? যোগাযোগের ধরন 2টি। ইশারা কোন ধরনের যোগাযোগ? এর উত্তর হচ্ছে অভাষিক যোগাযোগ। এরপরে মূকাভিনয় কোন ধরনের যোগাযোগ? এটা হচ্ছে যে অভাষিক যোগাযোগ। যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয় কিসের মাধ্যমে? এর উত্তর হচ্ছে উদ্দেশ্যের মাধ্যমে। এরপরে 12 কোন যোগাযোগে ধ্বনি ব্যবহৃত হয়? এটা হচ্ছে যে মৌখিক যোগাযোগে ধ্বনি ব্যবহৃত হয়। ব্রেইল কী ধরনের যোগাযোগ? ব্রেইল হচ্ছে লিখিত যোগাযোগ। নৃত্য বা নাচ কী ধরনের যোগাযোগ? এর উত্তর হচ্ছে অভাষিক যোগাযোগ। এরপরে বাক প্রতিবন্ধী মানুষের ভাষা কোনটি? এর উত্তর হচ্ছে যে ইশারা ভাষা। সংবাদ উপস্থাপনা কোন ধরনের যোগাযোগ? এর উত্তর হচ্ছে যে ভাষিক যোগাযোগ। আবেদনপত্র কাঠামো কোন ধরনের যোগাযোগের নমুনা? এর উত্তর হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ। এরপরে 18 যোগাযোগের উদ্দেশ্য হতে পারে কারো খবর নেওয়া, এরপরে কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু চাওয়া। এটা সব কয়টি হবে। এরপরে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অঙ্গভঙ্গি, গলার স্বর। এরপরে লিখিত যোগাযোগের ধরন হলো প্রতিটি 3টি 1 2 3। এরপরে মৌখিক যোগাযোগ কোনটি? এর উত্তর হচ্ছে কথোপকথন। এরপরে লিখিত যোগাযোগের সময়ে সুযোগ নেই কি নেই? এই যে এখানে 3টাই হবে। তারপরে লিখিত যোগাযোগের ধরন হতে পারে কি কি? ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, ব্যবসায়িক। এটা সম্পূর্ণ নাই হয়ে যাবে। এরপরে 24 ভাষিক যোগাযোগ হলো সংবাদ পাঠ, তারপরে সংবাদ পাঠ হবে আর কথোপকথন হবে। এরপরে হচ্ছে যে গদ্যাংশের আলোকে এখানে একটি উদ্দীপক রয়েছে, এর ওপর 25 এবং 26 নং প্রশ্নের উত্তর করতে হবে। আমি এই উদ্দীপকটা পড়তেছি না, তোমরা পড়ে নিবা। টিভি স্ক্রিনের কোনায় লোকটির অঙ্গভঙ্গি কোন যোগাযোগের অন্তর্ভুক্ত? এর উত্তর হচ্ছে যে অভাষিক যোগাযোগ। গদ্যাংশে যেসব যোগাযোগ লক্ষণীয়? এর উত্তর হচ্ছে যে কি? ভাষিক ও অভাষিক। এরপরে গদ্যাংশের আলোকে 27 ও 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই গদ্যাংশটিও পড়ে নিবা। এরপরে প্রশ্নটা হচ্ছে যে ব্রেইল কোন ধরনের যোগাযোগ? এর উত্তর হচ্ছে যে লিখিত যোগাযোগ। তারপরে মূকাভিনয়ের ক্ষেত্রে ঘটে কি? এখানে মূকাভিনয়ের ক্ষেত্রে ঘটে ভাষিক যোগাযোগ, ঘটে অঙ্গভঙ্গি করা। এরপরে নিচে আরও একটি উদ্দীপক রয়েছে, এই উদ্দীপকটা পড়ে নিবা। এরপরে দেখো গদ্যাংশের অপু যে বিশেষ পদ্ধতি লেখাপড়া করেছে সেটি কোন ধরনের যোগাযোগ মাধ্যম? এর উত্তর হচ্ছে যে লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি কি? এখানে আছে শব্দ ও বাক্য প্রয়োগ ও বর্ণ ও শব্দ প্রয়োগ, অঙ্গভঙ্গি কিন্তু নয়। এরপরে একটি গল্প রয়েছে, গল্পটি হচ্ছে অপারেশন কদমতলী। অপারেশন কদমতলী থেকে কিছু প্রশ্ন এখন আমি উল্লেখ করব। রাবেয়া খাতুন কত সালে জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে 1935 সালে। রাবেয়া খাতুনের মৃত্যু কত সাল কোনটি? তাহলে এর উত্তর হচ্ছে 2021। রাবেয়া খাতুন মূলত একজন কথা সাহিত্যিক। এরপরে 34 নম্বর প্রশ্ন হচ্ছে যে কখনো মেঘ কখনো বৃষ্টি কী ধরনের রচনা? এর উত্তর হচ্ছে উপন্যাস। এরপরে নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে? এর উত্তর হচ্ছে যে ক মধুমতি। এরপরের প্রশ্ন অপারেশন কদমতলী গল্পের কল্পকার কে? এর উত্তর হচ্ছে যে দাদি। এরপরে ছোট চাচাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হয়? এর উত্তর হচ্ছে যে কুর্মিটোলা। তাহলে পুরো মহল্লাকে রূপকথার কোন নগরীর সাথে তুলনা করা হয়? এর উত্তর হচ্ছে যে রাক্ষসপুরী। তারপরের প্রশ্ন হচ্ছে যে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে, উক্তিটি কার? এর উত্তর হচ্ছে দাদি। নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাকে কি বলে? এর উত্তর হচ্ছে গেরিলা যুদ্ধ। এরপরে রাজার রাজ্যের শেষ সীমানায় কি ছিল? এর উত্তর হচ্ছে যে শেওলাধরা পোড়াবাড়ি। এরপরে সহস্র দল চম্পক দল এর সম্পর্ক কি? এর উত্তর হচ্ছে যে সহোদর।
সহস্র দল চম্পক দলকে কার খাবার হিসাবে পাঠানো হয়েছিল? এর উত্তর হচ্ছে বক রাক্ষসের। এরপরে টহলদার সেনাদের বুটের আওয়াজ কেমন ছিল? তাহলে বিশ্রী ছিল। এরপরে ৪৫, কারা বিপদ আপদ আগে বুঝতে পারে? এর উত্তর হচ্ছে যে বোবা জানোয়ারেরা। শানুদের বাড়ির নম্বর কত? তাহলে এর উত্তর হচ্ছে যে ২২০। এরপরে মুক্তিসেনা শিবির থেকে কয়টি জীব নিয়ে অপারেশন বের হওয়ার কথা হচ্ছিল? এর উত্তর হচ্ছে ২টি। তবে চন্দন গাছের ডালে বসে সবুজ নিশান দেয়, এটা হচ্ছে যে পাকুর। এরপরে হচ্ছে যে চন্দন কতবার সবুজ নিশান দেখায়? এর উত্তর হচ্ছে ৩ বার। কদমতলি, মাদারটেক, মুগদাপাড়া সবুজবাগের রাস্তায় কে ছুটেছিল? এর উত্তর হচ্ছে যে চন্দন। বারান্দার কোণে চন্দন কি খাচ্ছিল? এর উত্তর হচ্ছে যে গেন্ডারি। এরপরে হচ্ছে যে শত্রুরা দামাল ছেলেগুলোকে কোথায় চালান দেয়? এর উত্তর হচ্ছে যে কুর্মিটোলা বন্দি শিবিরে। মুক্তিযোদ্ধারা কোথায় মিলিয়ে গেছে? এর উত্তর হচ্ছে যে বিলের মধ্যে। যাই বলিস ভাইয়া, সত্যি সত্যি মুক্তিযোদ্ধারা কাজে এসেছি কথাটি কার? এর উত্তর হচ্ছে যে মান্না। এরপরে অপারেশনে অংশ নিয়েছিল কে? এর উত্তর হচ্ছে যে চন্দন। এরপরের প্রশ্ন রূপকথার বই থেকে ইতিহাসের বই, এখানে 3টি প্রশ্নই হবে। এরপরে শব্দের অর্থ থেকে রেডিয়াম কি? রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। টহলদার শব্দের অর্থ কি? এর উত্তর হচ্ছে যে পাহারাদার। এরপরে বিগতিক শব্দের অর্থ কি? এই বিগতিক শব্দের অর্থ হচ্ছে যে গ নম্বর উপায়হীন। তারপরে সহি সালামতে অর্থ কি? এর উত্তর হচ্ছে যে নিরাপদে। এরপরে এখানে একটি উদ্দীপক রয়েছে, এই উদ্দীপকের আলোকে বা পদ্মাংশের যুবকটির সাথে অপারেশন কদমতলী গল্পে কার মিল পাওয়া যায়? এর উত্তর হচ্ছে যে চন্দন। তোমরা উদ্দীপকটা পড়বা। এরপরে আছে ৬২, মুষ্টিবদ্ধ লোমশ হাত অপারেশন কদমতলী গল্পের কিসের প্রতীক রূপে প্রকাশিত হয়েছে? এর উত্তর হচ্ছে যে ক হবে কি? এই যে ১ ও ২। তারপরে হচ্ছে যে উদ্দীপকটা পড়ে নিবা। এখানে দেখো গানের সাথে অপারেশন কদমতলী গল্পের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? এখানে হবে ক, মানে ১ ও ২। এরপরে হচ্ছে যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এখানে তারপর যে গানের লাইনের সাথে উদ্দীপকের কোন মনোভাবের সাদৃশ্য আছে? তাহলে এর উত্তর হচ্ছে ১ ও ২। এরপরে যোগাযোগের প্রাসঙ্গিকতার পাঠ থেকে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে বলতে বোঝানো হয়েছে, এখানে উত্তর হবে তেনোটাই। এরপরে বেশি দিন আর নাই কথাটির সাথে প্রাসঙ্গিক হচ্ছে কি? ১ ও ২ নম্বর বাক্য। এরপরে যোগাযোগে মর্যাদাসূচক শব্দ, যোগাযোগে বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে ৩ ধরনের। তারপরে মর্যাদা অনুসারে ক্রিয়ার রূপ কত প্রকার? এর উত্তর হচ্ছে যে 3 প্রকার। এরপরে তুই অপারেশনে অংশ নিয়েছিস, এখানে তুই কোন ধরনের সর্বনাম? এর উত্তর হচ্ছে যে ঘনিষ্ঠ সর্বনাম। এরপরে মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়, এখানে চেঁচায় কোন ধরনের ক্রিয়ারূপ? এর উত্তর হচ্ছে যে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে, এই বাক্যের মধ্যে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? এটা ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে মনে আছে তো, এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? এর উত্তর হচ্ছে মানি সর্বনাম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, চলেন ঘুমাতে যাই। এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? এর উত্তর হচ্ছে মানি। তুমি যাও বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে। এরপরে ৭৫ নম্বর প্রশ্ন হচ্ছে খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে, এই বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? এর উত্তর হচ্ছে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে। এরপরে ৭৬ আপনি অপারেশনে অংশ নিয়েছেন, এই বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয়েছে? এর উত্তর হচ্ছে মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে। তাহলে এই ছিল অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের ওপর ৭৬টি বহুনির্বাচনী বা নৈবেত্তিক প্রশ্ন। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ১, ২, ৬, ৯, ২০, ২১, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০, ৪৫, ৫৯, ৬১, ৬৯, ৭৬। এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বা। আর এই ভিডিওটি যদি তোমরা ২-৩ বার দেখো তাহলে এইগুলো তোমাদের অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায় থেকে এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।